টু দা ম্যাথ সোসাইটি। আজ তোমাদের যে ম্যাথগুলো করাবো সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 3 এর ম্যাথগুলো করাবো এবং মডেল কোশ্চেন পেপার 3 এর এই ভিডিওতে তোমরা পাবে 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ এবং 4 এর দাগ। তো দেখো এবার অঙ্কগুলো শুরু করা যাক। 1 এর দাগের প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে। প্রথম কোশ্চেনটা বলেছে এ এর মূলধন বি এর মূলধনের 2.1 দ্বিগুণ। ঠিক আছে, তাহলে বি এর মূলধন তুমি ধরে নাও, বি এর মূলধন তুমি ধরে নাও x টাকা, বি এর মূলধন ধরে নাও তুমি x টাকা। তাহলে a এর মূলধন কত হবে? a এর মূলধন কত হবে? 5 এর 2 মানে x * 5/2 মানে 5x/2 টাকা। কি চেয়েছে? b এবং a এর লভ্যাংশের বন্ড। আচ্ছা একটা জিনিস তোমরা মনে রাখবে, মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত তাই। এমন নয় যে মূলধন a বেশি দিয়েছে কিন্তু টাকা কম পেয়েছে, এরকম কখনোই হয় না। মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত কিন্তু তাই হবে। তাহলে কি বলেছে? আগে b এর লভ্যাংশ, b ও a এর লভ্যাংশের অনুপাত, b ও a এর কিসের অনুপাত চেয়েছে? লভ্যাংশের অনুপাত। তাহলে b এর লভ্যাংশ কত? x আর a এর লভ্যাংশ কত? 5x/2। x x এ ক্যান্সেল মানে অ্যানসার হবে 2:5। অপশন চলে আসছে বি, বি ফর হচ্ছে বাহুবলী। এবার দেখো 2 এর দাগ কি বলেছে, ইকুয়েশন গুলো দেখো। একটা সমীকরণ দিয়েছে 1/a x² - b + cx + abc = 0, যেখানে a ≠ 0, কারণ a যদি 0 হয়ে যায় সবই কিন্তু গোলমাল। 1/0% 0 হয়ে যাবে, তখন x² এর ভ্যালু কিন্তু কোনো থাকবে না, তখন সেটা কিন্তু রৈখিক সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই সমীকরণটার বীজদ্বয় কি হবে। তাহলে a কে আগে পুরো মোচাড়ে গুণ করো, বা a কে যদি গুণ করে কত হবে? x² - a কে গুণ করো, abx মাইনাসে প্লাসে মাইনাস, a কে গুণ করো, acx প্লাস a যদি a কে গুণ হয় কত হবে? a²bc = 0, a²bc = 0। তাহলে এখান থেকে দেখো x টা কমন নাও, তাহলে হয়ে যাবে x - ab, আর এখান থেকে তুমি কমন নাও -ac, তাহলে যেটা হবে x - ab। দেখো গুণটা করো না, ম্যাচ করে গেছে। ac এর সাথে x গুণ করলে acx, আর ac এর সাথে ab গুণ করলে a আর a² b আর c ম্যাচ করে গেছে। তাহলে এখান থেকে কি কি আসছে? একটা আসছে x - ab আর একটা আসছে x - ac = 0। তাহলে যদি আমরা হয় নতুবা করি কি কি বের হবে? x সমান একটা পোরশন আসবে ab আর একটা x সমান চলে আসবে ac। তার মানে অ্যানসার গুলো কি হচ্ছে? অ্যানসার গুলো হচ্ছে ab, ac, এগুলোই হচ্ছে বীজ। অপশন সি, সি ফর হচ্ছে কাটাপ্পা। দেখো এবার যে অঙ্কটা করাবো, অঙ্কটা হচ্ছে 3 এর দাগ। এই 3 এর দাগের অঙ্কটা আমরা আগেও করেছিলাম। 3 এর দাগের অঙ্কটা যেটা দুটো সাদৃশ্য ত্রিভুজের কথা বলেছে। দুটো সাদৃশ্য ত্রিভুজকে রেখে, দুটো সাদৃশ্য ত্রিভুজ হচ্ছে একটা হচ্ছে এবিসি, আর একটা সাদৃশ্য ত্রিভুজকে, আর একটা সাদৃশ্য ত্রিভুজ হচ্ছে পিকিউআর। তাহলে একটা এবিসি এবং আরেকটা পিকিউআর, এদের এবি টু পিকিউর অনুপাত দিয়েছে হচ্ছে তাদের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে? এটা একই রকমই চলে আসবে, তাদের যে অনুরূপ বাহুগুলো দিয়েছে না, ab/pq তার স্কয়ার আসবে। তাহলে কত আসবে? 3/5 তার হোল স্কয়ার, 9/25, 9/25 অপশন এ। এ ফর কি? অবন্তিকা। সবই বাহুবলীর। হ্যাঁ, এ ফর চলে আসছে অবন্তিকা, অপশন হচ্ছে আমাদের 9:25। এরপরে যেটা করব সেটা হচ্ছে 4 এর দাগ। 4 এর দাগের কোশ্চেনটা কি দিয়েছে? 4 এর দাগের খুব একটা সুন্দর কোশ্চেন দিয়েছে। সাইন অফ θ - 30 সমান কত দিয়েছে? √3/2। এগুলো কিন্তু সব মানগুলো না মুখস্থ রাখতে হবে। এই √3/2 মানে হচ্ছে sin 60 এর মান। তাহলে sin θ - 30 সমান কত চলে আসবে? sin 60। তাহলে সাইনে সাইনে একবারে ক্যান্সেল করে দাও। θ - 30 সমান কত আসছে? 60। তাহলে θ সমান কত? 90। কিন্তু থিটার মান তো চাইনি, কার মান চেয়েছে? sec θ/2। তার মানে কত? sec 90/2 মানে sec 45 ডিগ্রি। sec 45 এর মান কত? sec 45 এর মান √2। তাহলে অপশন সি কাটাপ্পা। এবার দেখো, এবার আমরা করব কত দাগ? এবার আমরা চলে যাব 5 এর দাগ। 5 এর দাগ কি কোশ্চেন দেখো দিয়েছে, একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা দ্বিগুণ করলে কি কি হবে, সেটা ব্যাপারটা একদমই সোজা। দেখো আমি একদম ইয়েতে লিখছি না, তো ব্যাসার্ধ যদি r হয়, উচ্চতা যদি h হয়, তাহলে এর সাপেক্ষে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। এবার দেখো কি হয়েছে, আমার ব্যাসার্ধটাকে কি করছে? অর্ধেক করে দিয়েছে। তাহলে ব্যাসার্ধ r ছিল, অর্ধেক করেছে, r/2 হয়ে গেছে। উচ্চতা দ্বিগুণ করেছে, তাহলে উচ্চতা কি হয়ে গেছে? উচ্চতা হয়ে গেছে বাবা আমাদের 2h। এবার এর সাপেক্ষে বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr/h। 2πr এর মান r/2 আর h এর মান কত? 2h। এই দেখো 2 এ 2 ক্যান্সেল, তার মানে আমাদের অ্যানসার কত থাকছে?
টু পায়ের এইচ আগেরটা এবং এখনের যেটার এর মধ্যে কোনো পরিবর্তন পাওয়া যায়নি, তার মানে আমাদের কি হবে, অ্যান্সার হয়ে যাবে সমান অপশন অবন্তিকা। অপশন হচ্ছে অবন্তিকা। এবার দেখো ছয়ের কোশ্চেনটা না একটা কতগুলো সংখ্যা দিয়েছে, মানে চল আকারে দিয়েছে, সেটার কি বলেছে ওরা গড় বলে দিয়েছে। এই গড়টা বলার পর ওরা চেয়েছে কিন্তু মধ্যমা, গড় চাইলে তো গড়ের মান দিয়েছে, এক্স এর মান চাইলে তো সোজা হয়ে যেত, কিন্তু না, ওরা তো অত সোজা দিতে চায়নি। রায় মার্টিন বলে কথা, নিজেদের ওয়েটটা ধরে রাখতে হবে। দেখো কি বলেছে, দেখো একটা 7, একটা x মাইনাস 3, আচ্ছা এটা একবারে করে দি না, সংখ্যাগুলো যোগ করো, গড় বার করছে 7 প্লাস x মাইনাস 3 প্লাস 10 প্লাস x প্লাস 3 প্লাস x মাইনাস 5 বাই কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 বাই 5 সমান কত হবে 15। 3 3 মায়ের ভোগে কত 3x, আর এদিকে কত 10 সাথে 17 থেকে 5 মানে 12, কত হচ্ছে 12, আর এখানে কত হচ্ছে 75। তাহলে 3x সমান কত হবে 75 মাইনাস 12 মানে 63, এদিকে 3 আর এদিকে 6, তাহলে x সমান কত আছে 21। x এর মান কিন্তু 21 বেরিয়ে গেছে। তাহলে এবার আমরা কিন্তু মানগুলো বার করে নেব। তাহলে প্রথমে কত আছে 7 আছে, থাক, x মাইনাস 3 মানে 21 মাইনাস 3 তার মানে কত 18, 18 19 20 21, ঠিক আছে। তারপরে কত আছে 10 আছে, 10 থাক, তারপর 21 3 কত চলে আসবে 24, 21 3 চলে আসবে 24। আচ্ছা আরেকটা 21 মাইনাস 5 মানে কত 16 5 21 মানে 16 চলে আসবে। এটা হচ্ছে x এর মান বসানোর পরে এগুলো এরকম এলো। এবার মধ্যমা যেহেতু বার করতে হবে, তাহলে হচ্ছে আমাদের কি বলতো ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে ছোট থেকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলে কি পাবো, প্রথমে 7 পাবো, তারপরে 10 পাবো, তারপরে 16 পাবো, তারপরে 18 পাবো, তারপরে 24 পাবো। এবার এই কতগুলো আছে দেখো তো, 1 2 3 4 5, 5টা মানে কি 5 কি 5 হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্মর ক্ষেত্রে আমাদের মধ্যমা কি বেরোয়, যদি n অযুগ্ম হয় তাহলে n প্লাস 1/2 তম পদটাই কিন্তু আমাদের কি হবে মধ্যমা হবে। তাহলে n প্লাস 1/2 মানে কত 5 প্লাস 1/2 মানে কততম পদ 6/2 সমান 3তম পদ হবে, 3তম পদটাই মধ্যমা হবে। তাহলে এখানে 3তম পদ কত আছে, 3তম পদ আছে আমাদের 16। তাহলে নির্ণয় মধ্যমা কত হয়ে যাবে, অপশন এ অবন্তিকা। তাহলে কত হলো, আমাদের অ্যান্সার হয়ে গেল হচ্ছে 16। যেটা করব সেটা হচ্ছে 2 এর দাগের 1। 2 এর দাগের 1 কি বলেছে, 1 বছরের আসল ও সুদাসলের অনুপাত দিয়ে আছে, বার্ষিক সুদের হার কত, একদম সোজা একটা কোশ্চেন দিয়ে আছে। তাহলে ধরে নাও, তাহলে আসল সমান ধরে নাও, আসল কত ধরবে, আসল হচ্ছে 25x টাকা ধরে নাও, আসলটা কত ধরবে, আসলটা 25x টাকা ধরে নাও। আর সুদাসল কত ধরবে, কত ধরবে সুদাসল, সুদাসলটা ধরে নাও 26x টাকা। তাহলে দেখো আসল সুদাসল পেলাম, তাহলে এখানে সুদটা অনায়াসে পেয়ে যাবো। সুদ সমান কত 26x মাইনাস 25x সমান আমাদের কত চলে আসবে x টাকা। আচ্ছা সুদের হার, তাহলে একটা জিনিস বুঝো, সুদের হারকে আমরা কি বলি, আর বলি। সুদের হার সমান কত 100 ইন্টু আই, আই মানে সুদ কত x বাই পিটি, পি এর মান কত, পি এর মান হচ্ছে 25x, টি কত, টি এর মান আমাদের 1 বছর দেওয়া আছে মানে 1, x x এ ক্যান্সেল, 25 4 100 মানে সুদের হার কত, সুদের হার চলে আসবে 4%। 2 এর দাগের অঙ্ক, 2 এর দাগের অঙ্কটা কি দিয়ে আছে, x ভেরিজিয়াস y টু দি পাওয়ার 3/2। এবার এখান থেকে কি বলছে y ভেরিজিয়াস কত হবে। আচ্ছা একদম এখানে হাঁটাতে হবে, একে হাঁটাতে হবে। তাহলে এবার যদি তুমি এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, এটাকে লিখতে পারি তো y টু দি পাওয়ার 3/2 ভেরিজিয়াস x লিখতেই পারি। এবার দেখো এর মাথায় 3/2 আছে, তাহলে উভয় পক্ষকে 2/3 দ্বারা গুণ করব। তাহলে উভয় পক্ষকে 2/3 দ্বারা যদি গুণ করি, তাহলে x টু দি পাওয়ার 3/2 একে যদি আমি 2/3 দিই, ভেরিজিয়াস x টু দি পাওয়ার একে 2/3 দেবো। তাহলে এবার দেখো এই 2 ক্যান্সেল, 3 ক্যান্সেল, তাহলে y ভেরিজিয়াস কত হবে x টু দি পাওয়ার 2/3। এটা মনে রাখবে কিন্তু, মনে করো তোমাদের এটা না মানে বলে যে নিচের কোন অপশনটি সঠিক, উপরে দিয়ে দিবে x ভেরিজিয়াস y, দিয়ে দেখবে উপর নিচে প্রচুর অপশন দিবে, একটা দেবে x স্কয়ার ভেরিজিয়াস y কিউব, দেখবে x স্কয়ার ভেরিজিয়াস y, x কিউব ভেরিজিয়াস y কিউব। তার মানে দেখো যা করিব বাম দিকে তাহাই করিব ডান দিকে, সেটাই হচ্ছে একই রকম ভাবে করতে হবে। যদি আমি বাম দিকে কিউব করি, ডান দিকেও কিউব করতে হবে। তাহলে আমি এটাকে কি করেছি, উভয় পক্ষকে 2/3 দ্বারা গুণ করেছি। কেন, কারণ ওরা যেটা বলেছে y ভেরিজিয়াস, তার y এর মাথায় কিছু রাখা চলবে না, তো ওর মাথায় কত ছিল 3/2 ছিল, তাহলে আমি 2/3 দ্বারা উভয় পক্ষকে গুণ করেছি। তাহলে এর পাশে চলে এলো 2/3 আর এইগুলো কেটে গেল, তাহলে y ভেরিজিয়াস আমাদের চলে এলো কত x টু দি পাওয়ার 2/3। 3 এর দাগের কোশ্চেনে ড্যাশ পূরণটা একদমই সোজা দিয়েছে। কোন বৃত্তের পরিলিখিত কি বলছে, কোন বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র, অবশ্যই একটা বর্গক্ষেত্র হবে, পরিলিখিত অবশ্যই বর্গক্ষেত্র হবে।
অবশ্যই এটা বলতে মনে পড়লো দুটো জিনিস তোমরা একটু মনে রাখবে, যে আমাদের যদি বৃত্তস্ত সামান্তরিক বৃত্তস্ত যদি সামান্তরিক হয়, এই জায়গাটা না খুব খুব পড়ে পরীক্ষায়। বৃত্তস্ত সামান্তরিক মনে রাখবে আয়তক্ষেত্র, বৃত্তস্ত সামান্তরিক মনে রাখবে আয়তক্ষেত্র, আর বৃত্তস্ত যদি রম্বস হয় তখন কিন্তু মনে রাখবে বর্গক্ষেত্র হবে। এটা মনে রাখবে, বৃত্তস্ত সামান্তরিক আয়তক্ষেত্র হবে এবং বৃত্তস্ত রম্বস যেটা চলে আসবে সেটা হচ্ছে বর্গক্ষেত্র হবে। ঠিক আছে, এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে আমাদের 4-এর দাগ। 4-এর দাগের জায়গাটা কি আছে, ভালো একটা কোশ্চেন। 4-এর দাগেরটা দেখো, এর মান কত, কার কার মান দিয়ে আছে, cos 43 দিয়ে আছে, আর কত দিয়ে আছে, sin 47 আছে, আবার কত আছে, sin 43 আছে, এবং আরেকটা আছে কত, cos 47। একই টাইপের নিয়ে আসো, না হলে হবে না। আচ্ছা আমি যদি বলি মনে করো sin 47 নিয়ে যাবো, তাহলে cos অফ এটাকে যদি 43 টাকা করি কত করবো, 90 - 47 দেখো 43 হয়ে যাচ্ছে। এখানটা sin 47 আমার থাক, প্লাস এটা কত আমাকে 47 নিয়ে যেতে হবে, তাহলে sin 90 - 47 ইন্টু cos 47। আচ্ছা sin অফ 90 - থিটা, আমি এর আগের দিনে সূত্রগুলো বলছিলাম, এই cos অফ 90 - থিটা এটা কত হবে, sin থিটা। তাহলে এখানে একটা sin 47 আর এখানে একটা sin 47 প্লাস cos 47 ইন্টু cos 47, তাহলে কত আসবে, sin 47 মানে কত, sin স্কয়ার 47 প্লাস কত, cos স্কয়ার 47। তার মানে সঠিক অ্যান্সার কত, 1 নম্বর মেন সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, সেটা পড়লো। এবার আমরা করব 5-এর দাগ, এটা আমাদের হলো 4-এর দাগ। কি বলছে, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। বাবা এটা যেটা ভুল হয় সেটা আমি তোমাকে বলছি। দেখো কি বলেছে, দেখো একটা ঘনকের একটা তলের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। ঘনকের একটা তলের কর্ণের দৈর্ঘ্য মানে আলটিমেট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের একটা তলের কর্ণের দৈর্ঘ্য যেটা হবে সেটা হচ্ছে বাহু √ 2, মানে একটা তলের কর্ণের দৈর্ঘ্য। আর যদি বলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তখন হবে কিন্তু বাহু √ 3। ভুল করবে না কিন্তু একদম। ঘনকের একটা তলের কর্ণের দৈর্ঘ্য মানে আলটিমেট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য বললে তখন কিন্তু আমাদের বাহু √ 3, পুরো ঘনকটার কর্ণের দৈর্ঘ্য। এখানে যেটা বলেছে ঘনকের একটা তলের কর্ণের দৈর্ঘ্য a √ 2, তাহলে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত আছে, a √ 2। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি a √ 2 হয় তাহলে নিশ্চয়ই বাহু কত, বাহু তার মানে a। ঘনকের একটা তলের কর্ণের দৈর্ঘ্য মানে কি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বাহু তলে কত হবে, a। কি চেয়েছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে বাহু এখানে কত, a, তাহলে আলটিমেট সঠিক অ্যান্সার কত হবে, 6a স্কোয়ার। সঠিক অ্যান্সার কত হবে, 6a স্কোয়ার, বর্গ একক আছে। তারপর দেখো গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার সূচক। অবশ্যই এটা বইয়ে আছে, একদম সুন্দর করে দেখবে, কেন্দ্রীয় প্রবণতার সূচক। গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান কেন্দ্রীয় প্রবণতা সূচক। খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেন কিন্তু, কেন্দ্রীয় প্রবণতা যেটা আমি বললাম এইমাত্র, গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার সূচক। হবে সেটা হচ্ছে 3-এর দাগে, সত্য মিথ্যাগুলো হবে। কি বলেছে দেখো, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধিকে বলে সমহার হ্রাস। একদম মিথ্যা কথা বলেছে, কারণ বৃদ্ধি হলে কিন্তু এটা সমহার বৃদ্ধি হবে, আর হ্রাস হলে হবে সমহার হ্রাস। তার মানে প্রথমেরটা যেহেতু ওরা নির্দিষ্ট হারে বৃদ্ধি বলেছে, তাহলে প্রথমের যে 1-এর দাগের কোশ্চেনটা, 1-এর দাগেরটা চলে আসবে মিথ্যা। 1-এর দাগেরটা কি হবে, মিথ্যা। 2-এর দাগটা কি বলেছে, x/y = 5:6 হলে একটা পার্সেন্টেজে সেটার মান এটা হবে নাকি দেখো। তাহলে x/y = কত আছে, 5:6। তাহলে ধরে নাও, যে ধরি কি ধরবে, x = 5k আর y = 6k, আর k এখানে ব্র্যাকেটে লিখবে k = অশূন্য ধ্রুবক, k সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। ব্যাস, এবার মানটা পুট করে দাও। কি আছে, 3x + 4y বাই 4x + 3y। তাহলে 3x + 4y মানে কত, 3 × 5 = 15x প্লাস 6 × 4 = কত, 24। আচ্ছা x কেন হবে, k হবে, 15k আর 6 × 4 = 24k বাই 4x, তাহলে 4 × 5 = কত, 20k প্লাস 3 × 6 কত হয়ে যাবে, 18k। 5 × 4 = 9, 2 × 1 = 3, 39k বাই 8, আর এদিকে হচ্ছে 38k, কে ক্যান্সেল, তার মানে 39/38। তার মানে আমাদের কি আছে, ওটাই দেওয়া ছিল, আমাদের কি হবে, সত্য হবে। এটা কি হবে, সত্য হবে। তাহলে 1-এরটা মিথ্যা, 2-এরটা সত্য, 3-এটা দেখা যাক। দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি
ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি থেকে বেশি হলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। আচ্ছা, ছেদ কখন করে এটা তোমাকে জানতে হবে। দেখো ছেদ কখন করে, মনে করো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, মনে করো এই বৃত্তটার ব্যাসার্ধ মনে করো 5, সাপোজ এই বৃত্তটার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি মনে করো 3। এবার তুমি দেখো এদের মধ্যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব নিশ্চয়ই 8-এর কম হবে, এদের মধ্যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব নিশ্চয়ই 8-এর কম হবে। ওরা কি বলছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের সমষ্টির থেকে বেশি। কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, এটা নিশ্চয়ই 8-এর কম, 8-এর তো নিশ্চয়ই কম কেন্দ্রদ্বয়। আচ্ছা দূরত্ব, এই দূরত্বটা কি নিশ্চয়ই 8-এর কম হবে, ছেদ করে গেছে যেহেতু, তাহলে 8-এর কম। আবার এবার দেখো এই যে আমার ব্যাসার্ধ ছিল, ওরা কি বলছে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি, ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি কত 8, তাহলে দূরত্বটা কি হলো 8-এর থেকে কি হলো কম হলো। ওরা কি বলেছে বেশি হতে হবে, ব্যাসার্ধের সমষ্টির অপেক্ষায় বেশি হতে, না একদম মিথ্যা কথা বলেছে, আমাদের কি হতে হবে কম হতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এইটা সত্য হতো, এটা যেহেতু ওরা বলেছে সমষ্টির থেকে বেশি হতে হবে, তাই এটা হয়ে যাবে কি মিথ্যা, তাহলে কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা দেখো কি বলেছে, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি থেকে বেশি 90 ডিগ্রি থেকে কম। এটা কি আদৌ সত্য বলেছে যে সাইন থিটা সাইন স্কয়ার থিটা থেকে বেশি। আচ্ছা থিটার মান যাও একটা ধরে নাও না, 0 থেকে 90 এর মধ্যে আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি, সাপোজ 30 ডিগ্রি ধরলাম, তাহলে সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান মানে সাইন 30 এর মান কত হাফ, সাইন স্কয়ার 30 এর মান কত 1/4। আরে ঠিকই তো বলেছে, 1/4 থেকে 1/2 তো বেশি, মানে ঠিকই তো বলেছে। তার মানে এই জায়গাটা কি চলে আসবে, এই জায়গাটা যেটা চলে আসবে সেটা হচ্ছে সত্য। এবার কি বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি, ছবি ডাকো, অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি, ছবি ডাকো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমার হচ্ছে এটা শঙ্কু, এটা শঙ্কু একটা মনে করো, এইটা মনে করো আমার শঙ্কু। আচ্ছা একদিকটা আঁকছি এদিকটা আঁকছি না, অর্ধ শীর্ষকোণ বলেছে। আচ্ছা আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমাদের কত ডিগ্রি বলেছে 30 ডিগ্রি বলেছে। আচ্ছা ওরা কি বলেছে যে ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক। আচ্ছা তির্যক উচ্চতা L ধরে নিচ্ছি আর ব্যাসার্ধ R ধরে নিচ্ছি। এবার তুমি দেখো এই যে জায়গাটা অ্যাঙ্গেলটা করেছে, এই তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ এটা নিশ্চয়ই সাইন, তাহলে সাইন 30 ডিগ্রি সমান কত, সাইন কথার অর্থ কি লম্ব বাই অতিভুজ। তার মানে দেখো এইটা যদি অ্যাঙ্গেল করে, এটা ভূমি এটা লম্ব, তাহলে আর বাই অতিভুজ কত L, সাইন 30 এর মান কত হাফ সমান R বাই L, তাহলে এটা কত হচ্ছে L সমান কত হচ্ছে 2R, তাহলে R সমান কত L/2, তাহলে কি হচ্ছে ব্যাসার্ধটা তির্যক উচ্চতার অর্ধেক। ওরা কি বলছে ব্যাসার্ধ, আচ্ছা একদম সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে, ব্যাসার্ধটা তির্যক উচ্চতার অর্ধেক। ক্ষুদ্রতর সূচক ও জাইব সর্বদা একটি নিম্নাভিমুখী গ্রাফ। দেখো ক্ষুদ্রতর সূচক তোমরা যখন গ্রাফে আঁকবে তখন বুঝতে পারবে এই আমাদের ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক এই দিয়ে না আমরা মধ্যমা ঠিক পরের চ্যাপ্টারে আছে, তোমরা করবে দেখবে বুঝতে পারবে যে ক্ষুদ্রতর সূচক একটা উঠছে, বৃহত্তর সূচক একটা নামছে। দেখো এর গ্রাফটা না ক্ষুদ্রতর সূচক যখন পড়বে না তখন উপর দিকে আসবে, আর বৃহত্তর সূচক মানে এরকম ভাবে তারা যে বিন্দুতে ছেদ করবে এখান থেকেই কিন্তু আমাদের কি বেরাবে মধ্যমা বেরাবে। তাহলে ওরা এটা কি বলেছে নিম্নাভিমুখী বক্র, না বাবা নিম্নাভিমুখী নয় ঊর্ধ্বাভিমুখী, এবং সর্বদার ক্ষেত্রে সেই জায়গাটা একদম আমাদের এই কোশ্চেনটা না মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। ঠিক আছে, এই হলো আমাদের সত্য মিথ্যা সমস্ত ম্যাথ। তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে আমাদের তোমাদের 4-এর দাগের 1, 4-এর দাগের 1 কি আছে দেখো, 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বলছে কত বছরের সুদ দিতে হবে। ঠিক আছে, তাহলে আসল কত, আসল কত হলো, আসল দিয়ে আছে 500 টাকা, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আসল 500 টাকা, সুদের হার, আচ্ছা আসলে এটাকে কিন্তু আমরা পি ধরছি। আচ্ছা সুদের হার যেটা আমরা আর বলি, আর সমান দিয়ে আছে কত 10%, আর একটা দিয়ে আছে সুদ দিয়ে আছে, সুদ যেটাকে আমরা আই বলি, যেটা আছে আমাদের 105 আই। এবার দেখো আমি ধরে নিচ্ছি যে মনে করি সময় হচ্ছে আমি ধরে নিচ্ছি n বছর, আমরা সময় কত ধরে নিচ্ছি n বছর। তাহলে এবার বলো চক্রবৃদ্ধি সুদটা কত হবে, চক্রবৃদ্ধি সুদটা কত হবে, p * 1 + r / 100 টু দি পাওয়ার n মাইনাস p, p * 1 + r / 100 টু দি পাওয়ার n মাইনাস p। এবার দেখো তাহলে p এর মান কত 500, 1 + 10/100 তার হোল টু দি পাওয়ার n মাইনাস p এর মান কত 500, এই শূন্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হলো 500, 10 × 1 = 10 আর 1 = 11, 11/10 টু দি পাওয়ার n মাইনাস
500, কিন্তু পুরোটা যেটা হবে সেটা কি হবে, টাকা হয়ে যাবে। এবার তুমি দেখো শর্তে 500 ইন্টু 11/10 টু দি পাওয়ার n মাইনাস 500 সমান কত দেওয়া আছে আমাদের, 105। তাহলে বা 500 11/10 টু দি পাওয়ার n, এই 500 কে যদি সেপা চলে যায় তার মানে কত আসবে, 605। তাহলে বা 11/10 টু দি পাওয়ার n সমান কত আসবে, 605/500, মানে এখানে 100 আসবে 5 দ্বারা কাটলে, আর এটা আসবে 121। তাহলে দেখো 11/10 টু দি পাওয়ার n সমান এটা কত আসবে, 11/10 তার হোল স্কয়ার আসবে। তাহলে n সমান আমাদের কত চলে এলো, n এর মান চলে এলো দেখো আমাদের 2। তারপরেরটা করব এবার দেখো কি আছে, কোন মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আসল ধরে নি প্রথম, যে মনে করি কি ধরবো, আসল আমি ধরে নিচ্ছি পি টাকা। তাহলে আসল যদি পি টাকা হয় তাহলে সুদে মূলে পাচ্ছে মানে সুদ আসল কত হবে, সুদে আসল আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2p টাকা। তাহলে সুদ কত হবে, তাহলে সুদ আসবে 2p মাইনাস পি সমান আমাদের পি টাকা। এবার দেখো সময়টা দেওয়া আছে, কিন্তু সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 10 বছর। এখান থেকে না একটা কাজ করো, সুদের হারটা বার করে নাও। তাহলে সুদের হার সমান কত, সুদের হার এটাকে আমরা কি বলি, আর বলি। সুদের হার সমান কত, 100 গণিত আই মানে কত, সুদের মান কত, পি বাই টি আর, মানে আর আছে পিটি, তাহলে পি এর মান কত, পি মানে আসলের মান পি, আর টি এর মান কত 10। দেখো পি এ ক্যান্সেল, 0 ক্যান্সেল, মানে আমাদের কত হলো, সুদের হার চলে এলো 10%। এবার বলেছে দেখো কত বছরে সুদ আসল 4 গুণ হবে। তার মানে এখন গল্পটা কি হচ্ছে, এখন সুদ আসল কত হয়ে গেছে, এখন সুদ আসল 4 গুণ হয়ে গেছে, 4p টাকা হয়ে গেছে। সুদ আসল যদি 4 গুণ হয়, আসল তো আমাদের পি রে বাবা, তাহলে সুদ সমান কত, 4p মাইনাস পি সমান 3p টাকা। সুদের হার আগেই আমাদের বেরিয়ে গেছে, 10%। তাহলে সময় সমান কত, সময় সমান হবে 100 ইন্টু আই মানে কত, সুদের মান কত, 3p, 100 ইন্টু আই বাই পি আর, পি এর মান তো পি, আর আর এর মান তো আমাদের বেরিয়ে গেছে 10। তাহলে পি এ ক্যান্সেল, একটা জিরো ক্যান্সেল, মানে কত বেরোবে, 30 বছর। সময়টা কত বেরোলো, 30 বছর। ব্যাস 2 এর দাগ হয়ে গেল। এরপরে চলে যাব 3 এর দাগ, 2 এর দাগ হলো। এরপর যেটা করব সেটা হচ্ছে 3 এর দাগ। একদম ভালো করে বুঝবে, কে এর মান কত হলে একটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা সমীকরণটাকে লিখি, 6x² প্লাস এক্স প্লাস কে ইকাল টু 0, এই একটা সমীকরণ আছে। তাহলে ধরে নি বীজগুলো, ধরি বীজদ্বয় কি ধরবো, আলফা কমা বিটা, বীজদ্বয় কি ধরবো, আলফা কমা বিটা। তাহলে এখান থেকে বলো আলফা প্লাস বিটা সমান কত, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস এর ক্ষেত্রে আলফা বিটা কত, সি বাই এ মানে কে বাই 6। কার মান বার করতে বলেছে, বীজদ্বয়ের বর্গের সমষ্টি, তার মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারে যদি সূত্র পেলে কি হবে, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মানে মাইনাস 1/6 তার হোল স্কয়ার, মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান কত, কে বাই 6, তার মানে কত আসছে 1/36 মাইনাস কে বাই 3, এটাই আসছে। শর্তে এটা সমান আমাদেরকে বলে দিয়ে আছে 1/36 মাইনাস কত বলে আছে, কে বাই 3 সমান আছে এখানে কেন মাইনাস, ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। আচ্ছা এটা সমান কত বলে দিয়েছে আমাদের, কত বলে দিয়েছে 25/36। আচ্ছা এটাকে সে পাশে পাঠাও, তাহলে মাইনাস কে বাই 3 সমান 25/36 মাইনাস 1/36। তাহলে দেখো তো মাইনাস কে বাই 3 সমান কত আসছে, 24/36। তাহলে দেখো তো মাইনাস কে বাই 3 সমান কত আসছে, 24/36। তাহলে এ পাশে যদি আমরা লিখি বাবা, কে সমান কত আসবে, মাইনাস 24 গণিত 3/36, 3/12 12 24। তাহলে কে সমান কত আসছে, কে সমান আসছে বাবা -2। তাহলে কে এর মান কত হলো, -2। এটা গেল 3 এর দাগ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 4 এর দাগ।
চারের দাগের যে কোশ্চেনটা সেটা হচ্ছে একটু ভালো করে দেখো, H2B দেওয়া আছে, H2B কত আছে 3:2। আচ্ছা ঠিক আছে, তো ধরে নাও, ধরি A সমান কত 3K আর B সমান কত 2K। ব্যাকেটে কিন্তু তোমরা লিখবে, এটা আমি আর লিখছি না, K সমান অশূন্য ধ্রুবক বলে লিখবে এটা। হ্যাঁ, আরেকটা জিনিস দেওয়া আছে দেখো, A মাইনাস B সমান কত দেওয়া আছে 5, তাহলে A এর মান 3K মাইনাস B এর মান 2K সমান 5, মানে K এর মান কত চলে এলো 5 চলে এলো। K এর মান যদি 5 চলে আসে তাহলে A সমান কত, A সমান হচ্ছে 3 গুণিত 5 সমান আমাদের চলে এলো 15, আর B সমান কত চলে এলো, B সমান চলে এলো 2 গুণিত 5 সমান 10। তাহলে ওরা কার মান চেয়েছে, A স্কোয়ার প্লাস B স্কোয়ার মানে 15 তার হোল স্কোয়ার প্লাস 10 তার হোল স্কোয়ার, 15 15 225, 10 10 100, আমাদের যেটা অ্যান্সার বেরালো সেটা কত 325। সেটা হচ্ছে 5-এর দাগ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 5-এর দাগ। কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, মোটামুটি একটা ছবি হয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত, যার কি বলেছে AB ব্যাস, যার বলেছে AB ব্যাস, ঠিক আছে, এটার নাম আমরা দিয়ে দিচ্ছি AB। আচ্ছা এবার বলে CD ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, CD জ্যায়ের দৈর্ঘ্য, আচ্ছা সিডিটাকে আমি দিচ্ছি, সিডিটা মোটামুটি এরকম, সিডি এটা আমাদের কত হচ্ছিল সিডি, মোটামুটি ব্যাসার্ধের সাথে সমান, কার সাথে সমান ব্যাসার্ধের সাথে। আচ্ছা এবার বলেছে এই AC কে বর্ধিত করেছি আর এই BDটাকে বর্ধিত করেছি, এরা কোথায় ছেদ করেছে P বিন্দু। একটা জিনিস তোমরা বলে বুঝো তো, এই যে ও কেন্দ্রীয় বৃত্ত, বা এখানে একটা জিনিস লিখে দাও না, যেহেতু প্রদত্ত অংশের, যেহেতু বা প্রদত্ত চিত্রের বৃত্তের ব্যাসার্ধ ও CD জ্যা এর দৈর্ঘ্য সমান, অতএব ত্রিভুজ OCD একটি কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে কোণ COD তোমাদের কত হয়ে যাবে বাবা 60 ডিগ্রি হয়ে যাবে। দেখো ভালো করে বুঝবে কিন্তু এটা, তাহলে COD কত হয়ে যাবে 60 হয়ে যাবে। তাহলে COD যদি 60 হয় তার মানে আলটিমেট কোণ COA যুক্ত কোণ DOB তাদের নিশ্চয় যোগফলটা 120 হবে না, কারণ পুরোটা তো 180 ডিগ্রি, তাহলে যদি 60 হয়ে যায় তাহলে এই কোণটার আর এই কোণটার যোগফল কত হবে 120 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এই কোণটা যদি যোগফল 120 হয়, এই কোণটার এই কোণটার যোগফল 120 হবে, তার মানে কোণ CAO যুক্ত কোণ DBO এটার মান 120। এবার প্রশ্ন তোমাদের যে স্যার কেন হবে, একটু বুঝে নাও। হ্যাঁ, এখানটা কেন হবে একটু বুঝে নাও। মনে করো সাপোজ আমি এই অ্যাঙ্গেলগুলো আমরা ধরে নিচ্ছি, 1 ধরে নিচ্ছি, এটা 2 ধরে নিচ্ছি। আচ্ছা 1 2 ধরবো না, অন্য কিছু ধরি, XY ধরি, কারণ 1 2 বলতে সংখ্যা ভেবে নেবে। আচ্ছা এটা X ধরে নিচ্ছি আমি, সাপোজ এটা Y ধরে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি বলছি, X + Y সমান কত 120। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এবার তুমি দেখো এইখান থেকে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এইখান থেকে এটাও বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই যে কোণ OCA সমান কোণ OAC হবে। সেম যদি ওই দিকেরটার করি, কোণ OD, আচ্ছা এই বাহুটা সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে কোণ ODB সমান কোণ OBD, এইটাও সমান হবে। এই কোণটার সাথে এই কোণটাও সমান হবে, এই কোণটার সাথে এই কোণটাও সমান, এই জন্য হবে কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। এবার তুমি বুঝো, এবার যদি এই দিকে ত্রিভুজটার কথা ভাবি, একটু ভালো করে দেখবে, যদি আমরা এই AOC এর কথা ভাবি, তার মানে কোণ CAO যুক্ত এইটা যুক্ত ACO যুক্ত, এটাকে আমরা X ধরি, তাহলে X করে দিচ্ছি। আচ্ছা এটার যোগফল কত 180, আর এটাকে যদি নিই বলো কি হবে, কোণ OBD যুক্ত ODB যুক্ত Y। তাহলে আমরা যেহেতু দুটো ত্রিভুজ নিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে 18 আর 18 কত হয়ে যাবে 180 360 হয়ে যাবে। আচ্ছা এবার দেখো এই কোণটা যুক্ত এই কোণটা যখন আমরা লিখছি, কারণ এটা মানেই তো এটা, এই যে একটু আগে সমান করেছি, OCA আর OAC তো একই, এই যে OAC আর OCA একই ব্যাপার। তাহলে এই কোণটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু OAC যুক্ত এক্সটাকে পরে লিখছি, এই দুটোর জন্য আমরা লিখতে পারি 2 ইন্টু OBD। আচ্ছা যুক্ত X যুক্ত Y মানে কত, একটু আগে বার করেছি 180 সমান কত 360। এখান থেকে দেখো 2 ইন্টু
কোণ ও এ সি যুক্ত কোণ ও বিডি। আচ্ছা এই 120 যদি ও পাশে যায় কত হবে 240। এবার দেখো 2 ইন্টু ওএসি যুক্ত ওবিডি যদি 240 হয় তার মানে এর পরের লাইনে লিখতে পারবো তো ওএসি যুক্ত ওবিডি সমান 120। তাহলে ওএসি মানে এই কোণটা, ওবিডি মানে এই কোণটা, এদের যোগফল কত 120। ওটাই তো আমি একটু আগে বলেছি বাবা, ওটাই তো আমি একটু আগে বলেছি যে এই অ্যাঙ্গেলটা 120 হচ্ছে যোগফল, এটারও যোগফল 120, এটাই তো আমি একটু আগে বলেছি। তাহলে এই হলো ব্যাপার, ভালো করে একটু দেখে নাও, ভালো করে এই জায়গাটা একটু লিখে নাও তারপরে বলছি, ঠিক আছে। এবার দেখো আমি মুছছি, দেখো নিচেটা মুছে দিচ্ছি। এবার তুমি যদি একটা ত্রিভুজ কল্পনা করো, কাকে ত্রিভুজ এ পি বি কে যদি করি, ত্রিভুজ এ পি বি এর এই কোণটার এই কোণটার যদি যোগফল মানে আমি যদি লিখি কোণ ও এ পি যুক্ত কোণ, আচ্ছা ও এ পি লিখছি না, ও এ পি লিখবো না, একবারে পুরোটা লিখবো, বি এ পি লিখবো, যুক্ত কোণ এ বিপি লিখবো, যুক্ত কোণ এপিবি লিখবো, সেটা সমান 180। এবার তুমি দেখো এই যে এই দুটার তোমাদের বেরিয়ে গেছে 120, তাহলে 120 প্লাস কোণ এপিবি সমান 180, তার মানে কোণ এপিবি কত হয়ে যাবে বাবা 60 হয়ে যাবে। ভালো কোশ্চেন, এটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 60। ঠিক আছে, ভালো করে দেখে নাও, ভালো করে দেখে যেটা বলেছে এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে 6 দাগ। 6 দাগের কি বলেছে, পাশের চিত্র আছে, পাশে একটা ছবি আছে, একটা বৃত্ত আছে, মোটামুটি বৃত্তটা এঁকেছি, ও কেন্দ্রীয় বৃত্ত আছে, এবিটাকে ওরা ব্যাস ধরেছে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত যেটা ওরা এবিটাকে ব্যাস ধরেছে। আচ্ছা আর কি বলেছে, এবি এবং সিডি পরস্পর লম্ব, তার মানে এইটা একটা ওরা লম্ব করেছে, এইখানে অ্যাড, এইখানে অ্যাড, আর কোথায় অ্যাড, এখানে অ্যাড, এটা ডি, এটা সি, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। এবার দেখো কার কার মান দিয়েছে দেখেলি। আচ্ছা এইখানটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি, এটাও 90 আর এটাও 90। আচ্ছা কার মান দিয়েছে, কোণ এডিসির মান দিয়েছে, কোণ এডিসি, এডিসি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে কত ডিগ্রি 50 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা এডিসি সমান বলে দিয়েছে 50 ডিগ্রি। কার মান চেয়েছে, টার্গেট আমাদের কোনটা সিএডি, টার্গেট আমাদের এই পুরোটা, টার্গেট আমাদের পুরোটা, আমাদের কার কে টার্গেট সিএডি, সিএডি টার্গেট। একদম ভালো করে বুঝবে কিন্তু বাবা, একটা জিনিস ভাবো, এটা যদি 50 হয় তার মানে আমি আগে বুঝিয়ে দিচ্ছি তারপরে লিখবে তোমরা, এটা যদি 50 হয় এটাও 50, কেন, কারণ একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, মনে করার চেষ্টা করো, এই যে এই বৃত্তচাপের উপর অবস্থিত এই একটা বৃত্তাংশস্থ কোণ আর এই একটা বৃত্তাংশস্থ কোণ, তার মানে এটা যদি 50 হয় এটা 50। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এটা 50 এটা 50, এবার এই অ্যাঙ্গেলটা কত, ব্যাস যেহেতু বলেছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে কত 90, তাহলে এটা 50 এটা 90, তার মানে এইখানটা কত 40, বোঝা গেল না যায় না, এখানটা কত 40। এবার দেখো তাহলে উপর দিকটা পেয়ে গেলাম। এবার দেখো এই ত্রিভুজটার কথা পাবো, এই ত্রিভুজটার কথা পাবো, তাহলে এটা 50 আর এখানটার লম্ব এটা কত 90, তাহলে এটা 90, এটা যদি 50 হয় তার মানে এই অ্যাঙ্গেলটা কত 40, তার মানে বুঝতে পারছো কোন সিএডি কোনটার কথা বলছি, সিএডি তাহলে কত হয়ে যাবে 40 প্লাস 40 80 ডিগ্রি। ভালো করে বুঝো, আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, লেখাটা তোমরা লিখে নেবে। এই অ্যাঙ্গেলটা যদি 50 হয় মানে তোমরা এরকম লিখবে, কোণ এডিসি 50 ডিগ্রি হলে কি লিখবে, কোণ এবিসি ইকুয়াল টু 50 ডিগ্রি, ব্র্যাকেটে তোমরা লিখবে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আবার তোমরা লিখবে কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটাও লিখে নেবে, 90 ডিগ্রি হলে কি এখানে ব্র্যাকেটে কি লিখবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এবার লিখবে ত্রিভুজ এবিসি এর কোণ সিএবি সমান 180 মাইনাস এইটা যুক্ত এটা মানে 40 বেরোবে। এবার এখানটা যদি তোমাদের মন যে একটা নাম দিয়ে দিবে, একটা পি বলে নাম দিয়ে দিতে পারো, দিয়ে লিখবে এপিডি এর এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 50 বলাই আছে, তাহলে এই কোণটা কত হয়ে যাবে, একই রকম ত্রিভুজ দেখিয়ে 40 করে দিবে, অতএব সিএডি সমান 40 প্লাস 40 সমান চলে আসবে 80 ডিগ্রি। আমি বুঝিয়ে দিলাম কিন্তু তোমরা কিন্তু একটু লিখে নেবে, হ্যাঁ মুছে দিলাম এটা আমি। এরপর তোমাদের 7 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা কি দেওয়া আছে, 7 দাগের অঙ্কটা কি দেওয়া আছে দেখে নাও। 7 দাগের অঙ্কটা দেখো, এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে, তাদের সরল সাধারণ স্পর্শকে দূরত্ব। দেখো এখানটার না আমি তোমাদেরকে দুটো সূত্র লেখাচ্ছি, দেখো একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, একটা সরল সাধারণ স্পর্শক, একদম মনে রাখবে, এটা পড়ে পরীক্ষায় কিন্তু সরল সাধারণ স্পর্শক, তার একটা সূত্র, আর একটা তির্যক স্পর্শক। আচ্ছা তির্যক স্পর্শক তার সূত্র, সরল সাধারণ স্পর্শকে দেখো রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর
তার হোল স্কয়ার। এই ডি কি? ডি হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব। ডি কি? ডি হচ্ছে দূরত্ব। আর কি? একটা বৃত্তের ব্যাসার্ধ, স্মল আর কি? আর একটা বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তির্যকটা কত হবে? তির্যকটা কি? রুট ওভার অফ ডি স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর তার হোল স্কয়ার। ভালো করে দেখে রাখো কিন্তু, এইটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, এটা হচ্ছে তির্যক স্পর্শক। ছবি এঁকেও করা যায়, সূত্রগুলো একটু মনে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। সরল সাধারণ স্পর্শকে ডি স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর তার হোল স্কয়ার, আর আমাদের তির্যক স্পর্শক হলে ডি স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর তার হোল স্কয়ার। এই দুটো জায়গা তোমরা কিন্তু একটু মনে রাখবে। এবার তোমাকে আমি দেখো দেখাচ্ছি যেটা আমাদের সরল সাধারণ স্পর্শকের এই জায়গাটা লাগবে। দেখো তাহলে ডি ডি, আচ্ছা দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, মনে করো এই একটা বৃত্ত আর মনে করো আমাদের সাপোজ দুটাকে বহিঃস্পর্শ করছে। একটা হচ্ছে 36, একটা 16। আমি কেন্দ্রদারকে পুরা যুক্ত করে দিই, তাহলে এটা হচ্ছে 36, এটা হচ্ছে 16। এবার তোমাকে দেখো এইখানে যদি আমরা একটা 90 ডিগ্রি আঁকি, তাহলে মানে এরকম একটা আসবে আমাদের একটা, এটা সোজা সোজা আসতে হবে, কেন্দ্রটা আর একটু দূরে যদি হয়, মনে করো এরকম একটা জায়গা আর এরকম একটা জায়গা, তাহলে এইখানে একটা দাগ পড়বে আর এইখানে একটা দাগ দিতে পারি আমরা। তাহলে দেখো এটা যদি 36 হয়, পুরো ডিস্টেন্সটা কত? তাহলে এখানে এখানে ডি সমান কত? এখানে ডি সমান কত? 36 আর 16 52, 36 আর 52, 52 সেমি হয়ে যাবে। আচ্ছা ক্যাপিটাল আর কত? ক্যাপিটাল আর সমান এই বড় বৃত্তটার ব্যাসার্ধ 36 সেমি এলো, আর স্মল আর সমান কত নেবে? 16 সেমি। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? রুট ওভার অফ ডি স্কয়ার মানে কত? 52 তার হোল স্কয়ার মাইনাস 36 মাইনাস 16 তার হোল স্কয়ার। তাহলে রুট ওভার অফ 52 স্কয়ার কত? 2 4 5 20 শূন্য হাতে 2 5 5 25 দিয়ে 27 মাইনাস এটা কত আসছে? 20, 20 তার হোল স্কয়ার কত? 400। এটা বিয়োগ করলে হবে 4 0 23 4 27। আচ্ছা এইটা মানে হচ্ছে 48, 88 64 48 সেমি। তাহলে একটা জিনিস তুমি ভাবো, এই দৈর্ঘ্যটা কত হয়ে গেল? 48 সেমি। এবার এইখান থেকে বলে স্যার এটা আমরা কি করে বুঝবো? দেখো এইখানটা তো 90 ডিগ্রি। আচ্ছা এটা যদি আমাদের 52 হয়, তার মানে এই অ্যাঙ্গেলটাও 52। আচ্ছা পুরোটা কত? 36, আর এইটুকুটা কত? 16, তার মানে এইটুকুটা কত? 20। তুই একটা জিনিস ভাবো, মানে তোমরা একটা জিনিস ভাবো, এই যে জায়গাটা এটা 52, এই জায়গাটা কত? 20, তার মানে এইটা তো আমার অতিভুজ, এইটা 90 ডিগ্রি, তো তাহলে এটা আমাদের অতিভুজ। তাহলে 52 স্কয়ার মাইনাস 20 স্কয়ার করলে এটা বেরিয়ে যাবে। 52 স্কয়ার মাইনাস 20 স্কয়ার করলে আমাদের এটা বেরিয়ে যাবে রুট ওভার 52 স্কয়ার মাইনাস 20 স্কয়ার, এই যেটা 48 সেমি বেরোবে। তারপরে এটা না খুব ভালো একটা কোশ্চেন। কি আছে দেখো তো, 8টা দুটি। আচ্ছা একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 42 সেমি, একটা বৃত্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য, আচ্ছা একটা বৃত্ত আছে তার ব্যাসার্ধ কত বলেছে? 42 সেমি। ঠিক আছে, বৃত্তটি 11 সেমি বৃত্তচাপের উপর, যদি বৃত্তচাপটার দৈর্ঘ্য আমাদের 11 সেমি হয়, এই বৃত্তচাপটা এইটুকুটা, এটা যদি আমাদের 11 সেমি হয়, তাহলে এই যে চাপটা আমার যে অ্যাঙ্গেলটা করেছে সেটা কত? আমার যে অ্যাঙ্গেলটা করেছে সেটা, এটা না দুরকম ভাবে হয়, তোমাদেরকে আমি বলছি শোনো। একরকম ভাবে কি হবে, এই যে 42 আছে না, একদম 9 এর ফরম্যাট চলে যাবো, এটা তো আর এর মান তো 42। এখান থেকে একটা কাজ করবো, পরিধি বার করবো, মানে পুরোটা বার করে নেবো, পরিধি বার করে নেবো। পরিধি একটা বেরাবে, মানে 2 পাই আর ফেললে আমাদের পরিধি বেরাবে। কি বেরাবে? 2 পাই আর ফেললে আমাদের কিছু একটা বেরাবে, পরিধি বেরাবে। এই পরিধিটা থেকে তার মানে আলটিমেট আমাদের এই পরিধিটা ঘুরতে, মানে 2 পাই আর যেটা বেরাবে সেইটা ঘুরতে আমাদের কত ডিগ্রি ঘুরতে হয়? 360 ডিগ্রি। একে কত আর 11 কত, ঐকিক নিয়ম করে দিলে একটা অ্যান্সার বেরিয়ে যায়। কিরকম ভাবে? আবার একবার বলি, আর এর মান আমাদের 42, সেখান থেকে বৃত্তের পরিধি মানে পুরোটা বার করব, কিছু একটা বেরাবে বৃত্তের পরিধি, তাহলে সেই পরিধিটা ঘোরার জন্য কত অ্যাঙ্গেল ঘুরতে হয়? 360 ডিগ্রি। একে কত আর এই যে 11 সেমি ঘুরতে আমাদের কত অ্যাঙ্গেল করে সেটা আমাদের বেরিয়ে যাবে। এই একটা ট্রিক্স। আর একটা ট্রিক্স যেটা তোমাদের আছে, একটা সূত্র আছে। একটা সূত্র কি? সূত্র হচ্ছে এস সমান কি? আর থিটা। এস কি বৃত্তচাপের দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধ, থিটা হচ্ছে অ্যাঙ্গেল। আমার কার মান চেয়েছে? থিটার মান চেয়েছে। তাহলে থিটা সমান কত? থিটা সমান আসবে আমাদের এস বাই আর। আচ্ছা এইখানে একটা জিনিস বুঝো, এখানে এস সমান কত? বৃত্তচাপের দৈর্ঘ্য কত? 11 সেমি। আর এর মান কত? আর এর মান হচ্ছে 42 সেমি। তাহলে এস এর মান হচ্ছে আমাদের কত? এস এর মান হচ্ছে আমাদের 11, আর এর মান হচ্ছে আমাদের 42। এবার এইটাকে না তোমাকে পাই আকারে নিয়ে আনতে হবে। দেখো একটা পাই মানে তোমাকে একটা 22-এর সাথে তোমাকে একটা দিতেই হবে। এবার তুমি দেখো এই জায়গাটাকে করা মানে এখানটাকে তোমাকে 12 আর যদি এখানে 1 দিয়ে দিই, তুমি একটা জিনিস ভাবো, 2 দিয়ে যদি কাটো, 2 6 12, 2 11 22,
তাহলে এই জায়গাটা তোমার কত হচ্ছে 6 7 42 ম্যাচ করে যাচ্ছে না। এবার তুমি ভাবো এই 22 এর সাথে জায়গায় তারপরে তুমি কি বস করবে, পাই ইন্টু 1/12। 22 এর সাথে জায়গায় কত বস করবে, পাই বস করাবে। তাহলে পায়ের মান কত, 180 ইন্টু 1/12 মানে 12 15 180, তার মানে কত হলো 15 ডিগ্রি। যদি আরেকটা ট্রিক্সে করতে, যদি বৃত্তের পরিধি দিয়ে করতে, দেখো 15ই বেরাবে। আমাদের 2 পাই আর মানে কত, 2 গণিত 22 এর 7 গণিত আমাদের কত 42, 7 6 42, তার মানে 6 2 12 গণিত 22, গুণ করলে কত 2 2 4, 2 কে 3 3 2 6, 2 1 কে 2, এটা বেরোবে 264 সেমি বেরোবে। তাহলে 264 সেমি যে অতিক্রম করতে আমার কত ডিগ্রি ঘুরতে, 360, একে কত আর 11 কত, 11 কত হবে 360 গণিত 11 বাই 2 6 4, কাটো না 11 দিয়ে, 11 2 22, 11 4 12, 2 24, 12 3 36 0, 2 15 30, এই দেখো 15 বেরালো। তাহলে যে কোনো একটা প্রসেসে করতে পারো, এটাও করতে পারো কি এটাও করতে পারো, যেটাই মন যায় সেটাই করবে। এরপরে চলে যাব আমরা 9 অঙ্কে। এরপর আমরা চলে যাব 9 অঙ্কে। 9 অঙ্ক কি বলেছে, cos স্কয়ার 50 ডিগ্রি। আচ্ছা থিটার মান কত, ঠিক আছে তাহলে cos স্কয়ার 50 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা সমান চলে আসবে কত, cos স্কয়ার 50 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা সমান কত চলে এলো 1, একে সে পাশে দিকে ভাগিয়ে দাও তুমি, যা পারে cos স্কয়ার থিটা সমান কত 1 মাইনাস cos স্কয়ার 50, তাহলে cos স্কয়ার থিটা সমান কত কত sin স্কয়ার 50, cos স্কয়ার থিটা সমান কত sin স্কয়ার 50, তাহলে হয়ে যাক cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার 50 কে চেঞ্জ করে দাও, sin স্কয়ার 90 মাইনাস 40 করে দাও, তাহলে cos স্কয়ার থিটা সমান কত চলে আসবে, cos স্কয়ার sin অফ 90 মাইনাস থিটা cos থিটা, তাহলে cos স্কয়ার হয়ে যাবে, স্কয়ার স্কয়ারে ক্যান্সেল, থিটা সমান যেটা হবে 40, মন গেলে বা দিয়ে দিবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। প্রথমে তো এটাকে সেপার দিকে নিয়ে গেলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, সেটাকে পুরো কোণে আমরা চেঞ্জ করে দিলাম, sin স্কয়ার অফ এখনো আমি চেঞ্জ করিনি কিন্তু 90 মাইনাস 40 আকারে লিখেছি, তাহলে sin অফ 90 মাইনাস থিটা কি হলো cos থিটা, পরের লাইনে আমি চেঞ্জ করেছি। হ্যাঁ একদম সোজা একটা কোশ্চেন। এরপরে দেখো 10 এর দাগ, এইখানটাই ছোট করে হয়ে যাবে। বর্ষার সময় 2 হেক্টর জমিতে, এটা তোমাদের সত্য মিথ্যা ছিল, এখানে 2 নম্বরে দিয়ে দিচ্ছে। বর্ষার সময় 2 হেক্টর জমিতে 1 হেক্টর, এটা মনে রাখবে 1 হেক্টর মানে হচ্ছে 100 আর, আবার 1 আর সমান 100 বর্গ মিটার, 1 আর সমান 100 বর্গ মিটার। তার মানে একটা জিনিস বুঝো, 2 হেক্টর মানে কত, 2 হেক্টর মানে 200 আর, তাহলে 2 হেক্টর মানে 200 আর 8টাকে আবার বর্গ মিটার করতে গেলে আবার একটা 100, তার মানে 20,000 আর। এটা কি বেরিয়ে গেল, এটা আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল। আচ্ছা উচ্চতাটা কত, উচ্চতার বৃষ্টিপাত হয়েছে, উচ্চতা কত, বৃষ্টিপাতের উচ্চতা কত 5 সেমি, এটাকে তো মিটারে নিয়ে, আচ্ছা এটা আর লিখে দিচ্ছি, এটা হচ্ছে বর্গ মিটার হবে। এবার তুমি দেখো উচ্চতা 5 সেমি, 5 সেমিকে যদি মিটারে নিয়ে 100 দ্বারা ভাগ 0.05 মিটার, তাহলে ক্ষেত্রফলের সাথে যদি আমি উচ্চতা গুণ করি তখনই তো আয়তন বেরোবে। তাহলে কত বৃষ্টি আছে, আয়তন কত, জলের আয়তন, জমা জলের আয়তন কত 20,000 গণিত 0.05, তাহলে দেখো কি হচ্ছে, দশমিকটা পরে দুটো আছে উড়ে গেল পুরো, 5 200 কত হয়ে যাবে 1000, 1000 কত হয়ে যাবে, এককটা চলে আসবে ঘন মিটার, তাহলে অ্যান্সার কত হবে 1000 ঘন মিটার। ঠিক আছে এটা একটু মনে রাখবে, 1000 ঘন মিটার বেরোবে অ্যান্সার। দুটোর জন্য কেটে গেল 5 2 10, 1000 ঘন মিটার, ব্যাস। তারপরে 11 অঙ্ক, 10 অঙ্ক শেষ হয়ে গেল, এবার 11 অঙ্ক। 11 অঙ্কটা দেখো, 11 অঙ্কটা পড়ো ভালো করে। একটা অর্ধগোলকের আয়তন ভি দিয়ে আছে, এবং আর একটা জিনিস কি দিয়ে আছে, সমগ্র তলের ক্ষেত্রফল এস। আচ্ছা ঠিক আছে, ব্যাসার্ধটা প্রথম কথা আর ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ, কত ধরবো, অর্ধগোলকটির ব্যাসার্ধ আর, একক কিছু নেই, একক। ঠিক আছে এবারে দেখো আয়তন ভি বলেছে, তাহলে ভি সমান কত হয়ে যাবে, অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2 আর 3 পাই আর কিউব, সূত্রগুলো পুরো মুখস্থ করবে, ঘন একক। ভি এর মান পেয়ে গেলাম। এস সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো সমগ্র তল যদি হয় নিরেট হলেই কত হয় 3 পাই আর স্কয়ার, তাহলে 3 পাই আর স্কয়ার, এটা এক্স বর্গ একক। আচ্ছা আর কি বলেছে, ব্যাস ডি বলেছে, তাহলে ডি সমান কত হবে 2 আর একক হয়ে যাবে। ওরা কার মান চেয়েছে, এস ডি বাই ভি, অতএব এস ডি বাই ভি, এস এর মান কত
3 পাই আর স্কয়ার, ডি এর মান কত 2r বাই ভি এর মান কত 2 এর 3 পাই আর কিউব। দেখো পায়ে পায়ে ক্যান্সেল, আর দুটো একে তিনটা, এই তিনটা মায়ের হবে। তাহলে এবার দেখো এই 2 এ 2 এ ক্যান্সেল, এই 3 উপরে উঠে যাবে, তাহলে 3 গণিত 3 আমাদের কত চলে আসবে, মান চলে আসবে 9। ঠিক আছে, এর পরেরটা আর একটা হলেই 4 দাগ আমাদের খতম। 12 কি বলেছে দেখো, 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো কিছু 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 করে দেওয়া আছে, প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করে। প্রথম কথা, একে তো সে ছোটবেলার মতো ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, একদম ছোটবেলায় যেরকম বার করেছিল। এখানে সবচেয়ে ছোট কে আছে গো, সবচেয়ে ছোট তো আমি দেখতে পাচ্ছি 42 কে দেখতে পাচ্ছি, সবচেয়ে ছোট আছে 42। তারপরে কে আছে 42 এর পর দেখতে পাচ্ছি 45, 45 একটা লয়, পরপর দুটো আছে, 45 এখানে একটা আছে, 45 এখানে একটা আছে। 45 এর পর কে আছে 45 আর আমি পাচ্ছি 52, 50 পেয়ে গেছি। তাহলে 50 পেলাম, তারপরে 51 পেয়েছিলাম, 51 পর 52 পেয়েছিলাম, 52 পর 53 নাই, 54 তো আছে, 54 আছে, 55 আছে, 56 আছে, 55 আছে, 56 আছে, 56 আছে, 57 নাই, 58 আছে, 58 আছে, 59 আছে, 60 আছে, 61 না 62 আর 64 দেখতে পাচ্ছি, 62 আর 64 14টা মিলে গেলেই তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 একদম পুরা মাপে মাপ। এবার তুমি দেখো n সমান তাহলে কত, n সমান 14। 14 কে দেখতে কি রকম লাগে, যুগ্ম যুগ্ম দেখতে লাগে। 14 কে দেখতে কি রকম লাগে, যুগ্ম যুগ্ম দেখতে লাগে। তাহলে যুগ্ম যদি হয় তাহলে মধ্যমা পদ কি হবে, মধ্যমা কি হবে, n/2 তম পদ যুক্ত n/2 + 1 তম পদ, তাদের গড় হয়। তার মানে গড় মানে দুটো সংখ্যাকে নিয়ে করছি বাই 2, তাহলে n/2 মানে কততম পদ, 7তম পদ। 14/2 মানে 7তম পদ, 1 2 3 4 5 6 7 7, আর নিশ্চয়ই তার পরেরটা 8। তাহলে 7তম পদে কে আছে 54 আছে, তারপরের পদে কে আছে 55 আছে বাই 2, তাহলে যোগ করলে নিশ্চয়ই বেরাবে 54.5। কেন যোগ করবো না, 54 আর 55 মাঝে 54.5, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় মধ্যমা। এই হলো আমাদের 4 দাগ অবধি শেষ। এই ভিডিওতে 4 দাগ অবধি থাকবে, পরের ভিডিওতে তোমাদের বাকি যে পোর্শনগুলো আছে পুরোটা দেবো, পুরোটা। এবং খুব শীঘ্রই চেষ্টা করছি যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্টগুলো আছে না সেগুলো দেওয়ার, যে কোশ্চেন রেডি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, যে সালগুলো যে কোশ্চেনগুলো বেশিবার এসছে, কোশ্চেনগুলো রিপিটেশন আসবে তোমাদের যখন আবার পরে পরে আস্তে আস্তে এগাবে, তার আগে থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা ইম্পর্টেন্টগুলো করিয়ে দেবো, যে কোশ্চেনগুলো বারবার রিপিটেশন আছে ভালো কোশ্চেন সেই অঙ্কগুলো। ঠিক আছে, এখানেই চলো, টাটা।